আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নেসা বেবি, সিনিয়র শিক্ষিকা, বাংলা ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকশন সেক্টর 7। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল তোমরা নিশ্চয়ই সেগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যেখানে ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেখানে নিশ্চয়ই সেগুলো তোমরা শেষ করেছো এবং তোমরা তোমাদের শিক্ষকদেরকে দেখিয়েছো। আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সারাংশ নিয়ে। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে বসো আর চলো অনলাইন ক্লাসটি আমরা শুরু করি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শুরু করি। তোমরা সবাই কপির মধ্যে লিখবে আজকের আলোচনার বিষয় সারাংশ, পৃষ্ঠা 324 থেকে 325, আর ভাষা শিক্ষা বই, শ্রেণীর কাজ 59। আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে সারাংশ ও সারমর্মের সংজ্ঞা লিখতে পারবে, সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম বর্ণনা করতে পারবে, সারাংশের উত্তর লিখতে পারবে এবং কঠিন বানান লিখতে পারবে। প্রথমে আমরা জেনে নেই সারাংশ এবং সারমর্ম কাকে বলে। গদ্য রচনার মূল বক্তব্যকে সহজ সরল ভাষায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করাকে সারাংশ বলে। সারমর্ম হল পদ্য সাহিত্যের মূল বক্তব্যকে সহজ সরল ভাষায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করাকে সারমর্ম বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, বলা হয়েছে গদ্য রচনার মূল বক্তব্যকে। তুমি তোমার বইয়ের যেখানে গল্প রয়েছে, উপন্যাস রয়েছে অথবা কোনো প্রবন্ধ লেখা রয়েছে সেখান থেকে কিছু অংশ তুলে দেওয়া হয় এবং বলা হয় এর থেকে তুমি মূল ভাবটা তৈরি করো এবং সংক্ষিপ্তভাবে লিখো। তুমি যে সারাংশের উত্তরটা লিখবে সেটা সম্পূর্ণটাই আসবে গল্প, উপন্যাস অথবা কোনো রচনা অথবা প্রবন্ধ থেকে। কথাটা বুঝতে পেরেছো? আর সারমর্মের জন্য যেটা তোমার লক্ষ্য রাখতে হবে সেটা হলো কবিতা। কবিতা উল্লেখ করা থাকে এবং সেই কবিতাটা তোমাদের কয়েকবার পড়তে হয়, তারপরে সেখান থেকে মূল ভাবটা বুঝে সেটা সংক্ষিপ্তভাবে লিখতে হয়। সারাংশ এবং সারমর্মের মধ্যে এই পার্থক্যটা রয়েছে। তোমরা সব সময় খেয়াল রাখবে, সারাংশ লিখতে হয় গল্প, উপন্যাস অথবা কোনো প্রবন্ধের অংশ থেকে, আর সারমর্ম লিখতে হয় একটি কবিতা থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এতক্ষণ জানলাম সারাংশ কাকে বলে, সারমর্ম কাকে বলে। এখন আমরা একটু জেনে নেই সারাংশ লেখার নিয়ম কি, আমরা কিভাবে নিয়মভাবে সারাংশটা লিখতে পারবো এবং সেই সারাংশটা সময়ের মধ্যে শেষ করতে পারবো সেটা অবশ্যই আমাদের জানতে হবে। যদি তোমার জানা থাকে তাহলে সারাংশ লেখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি কয়েকটা নিয়ম উল্লেখ করে দিয়েছি, তোমরা সবাই নিয়মগুলো মনোযোগ সহকারে শুনবে। সারাংশ লেখার সময় লক্ষ্য রাখতে হবে গুরুত্বপূর্ণ কোনো ভাব যাতে বাদ না পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় সবটুকু লিখতে হবে এমন নয়। তুমি যখন একটা অনুচ্ছেদ পড়বে তখন সেখান থেকে মূল বিষয়বস্তুটা অবশ্যই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। ওখানের মধ্যে কোন কোন কথাগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাকে ভাবতে হবে। সারাংশ মূল রচনার চেয়ে আকারে ছোট করে লিখতে হয়। যে প্রশ্ন আসে সেখানে যে সারাংশটা দেওয়া থাকে সেটা দেখবে অনেকখানি বড় রয়েছে,
কিন্তু যখন তুমি তার উত্তরটা লিখবে এত বড় করে লেখা যাবে না, তোমাকে সেই সারাংশ থেকে একদম ছোট করে লিখতে হবে। সেখানে তোমার 2টা বাক্য থাকতে পারে, সেখানে 3টা বাক্যতে তুমি শেষ করতে পারো, কিন্তু কখনোই তুমি বেশি বাক্য লিখবে না, বেশি লাইন লেখার চেষ্টা করবে না। একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে বারবার বলি যে তুমি সারাংশটা বারবার পড়ো। কেন বলি? কারণ তুমি যখন পড়বে তখন খেয়াল রাখবে যে কোন কথাগুলো দরকারি, সেই কথাগুলো লিখবে। কিন্তু যদি একই কথা বারবার তুমি লেখো তাহলে সেই সারাংশটা মোটেই সুন্দর হবে না। সেই জন্য খেয়াল রাখবে একই কথা যেন বারবার ফিরে না আসে। তারপরে লিখেছি মূল অংশে যে কথা নেই তা লেখা উচিত নয়। একটা সারাংশ লেখার সময় খেয়াল করবে যে মূল কথাটা কি আছে। আমি এর আগেও বললাম তোমাদেরকে যে মূল কথাটা ভাবতে হবে। তুমি সেই কথাটা ভাববে, ভাবার পরে তুমি নিজে থেকে লেখার চেষ্টা করবে যে ওখানে কি বলা হয়েছে। সারাংশ নিজের যুক্তি প্রয়োগ করার অবকাশ নেই। আসলে যে সারাংশ দেওয়া হয় সেখানে তুমি যুক্তি তর্ক করবে না, তোমার যুক্তি প্রয়োগ করার চেষ্টা করবে না। যেটা বলেছে সেই কথাটাই তুমি সহজভাবে লেখার চেষ্টা করবে। সারাংশর ভাষা সহজ ও সাবলীল হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে প্রায়ই বলে থাকি যে তুমি যা লিখছো বা যা বলে যাচ্ছ বা যা পড়ছো তা যেন সহজ হয় এবং সুন্দর হয়। আর তুমি যখন কথাগুলো খাতায় লিখবে তখন অবশ্যই সেটা যেন সহজ ভাষায় হয়ে থাকে। তাহলে দেখবে যে তোমার কাছেও বাংলাটা সহজ হয়ে গিয়েছে এবং তুমি লিখতেও পারছো খুব তাড়াতাড়ি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সারাংশ লেখার নিয়ম কি বুঝতে পারলে তো? এখন আমি তোমাদেরকে বুঝাবো সারমর্ম কিভাবে লিখতে হয়। কবিতা পুরোটাই দেওয়া থাকে, তুমি যখন সারমর্ম লিখবে কবিতাটা কয়েকবার পড়তে হবে। পড়ার পরে সেখান থেকে মূল কথাটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে সারমর্ম লেখার নিয়ম কি? প্রদত্ত অংশটি কয়েকবার পড়ে মূল ভাব বোঝার চেষ্টা করতে হবে। প্রদত্ত অংশে নেই এমন কোনো ভাব সারমর্মের লেখা থেকে বিরত থাকতে হবে। রচনা বা রচনাংশের মধ্যে যেসব রূপক আছে সেগুলো বুঝিয়ে লিখতে হবে। নিজের ভাষায় সারমর্ম লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তুমি যখন কোনো কিছু লিখতে যাবে তখন সেখানে যে রূপক কথাগুলো থাকে সেই রূপক কথাগুলো ব্যবহার করবে ঠিকই, কিন্তু কথা হলো সেগুলো বুঝিয়ে লেখার চেষ্টা করবে। আর যখন তুমি নিজের ভাষায় সারমর্মটা লিখবে দেখবে যে সারমর্মটা অনেক সহজ হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সারাংশ এবং সারমর্ম কিভাবে লিখতে হয় সেই নিয়মগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল পড়াতে চলে যাচ্ছি। তোমাদের ভাষা শিক্ষা বইয়ের সারাংশ 32 নাম্বার রয়েছে। সেই সারাংশের মধ্যে উল্লেখ করা আছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতীয় জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো এখানে কি বলার চেষ্টা করেছে। আমরা মানুষ জাতি, আমাদের
একটা পরিচয় আছে, আমরা কাজ করতে পারি, আমরা পড়াশোনা করতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি, মানুষের সাথে মিশতে পারি, আমাদের বুদ্ধি রয়েছে। এই যে আমরা মানুষ, আমরা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বিবেকবান হই, বুদ্ধির অধিকারী হই, তাহলে কিন্তু আমরা সকল প্রাণী অপেক্ষা উৎকৃষ্ট একটা প্রাণী। আর যদি আমাদের মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান এগুলো না থাকে, তাহলে কিন্তু আমরা মানুষ হিসাবে নিকৃষ্ট। জ্ঞান এবং বুদ্ধি এগুলো কেন থাকতে হবে, বিবেক কেন থাকতে হবে? কারণ আমাদের ভেতরে যদি জ্ঞান থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আমরা কিন্তু মানুষের মাঝে ভালো একটা জায়গা করে নিতে পারি। মানুষ আমাদেরকে ভালোবাসবে, মানুষ আমাদেরকে বিশ্বাস করবে। আমরা যদি বিবেকবান না হই, মানুষের কল্যাণ সাধন না করি, তাহলে কিন্তু মানুষ কখনোই আমাদেরকে পছন্দ করবে না, ভালোবাসবে না। অনেক মানুষ আছে যারা শক্তিশালী, শক্তি দিয়ে সব কিছু অর্জন করতে চায়, ওদেরকে আমরা কিন্তু মানুষ বলবো না। আবার যাদের অনেক টাকা পয়সা আছে, তারাও কিন্তু মানুষের কাছ থেকে অনেক কিছুই অর্জন করতে চায়, কিন্তু আমরা তাদেরকেও মানুষ বলবো না। কারণ তারা শক্তি দিয়ে, অর্থ দিয়ে যখন মানুষের কাছে বিবেকহীন, মনুষ্যত্বহীনের কাজ করে, তখন তারা অবশ্যই মানুষ নয়, তারা বিবেকবান মানুষ নয়। এই কথাটাই এখানে বলার চেষ্টা করেছে। আমরা পড়াশোনা শেষ করে যখন একটা জায়গায় কাজ করতে যাব, সেখানেও কিন্তু আমাদের জীবনের একটা দিক দেখানো হয়ে থাকে। এখন আমাদের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব এগুলো যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে জাতীয় জীবনে আমরা অনেক উন্নতি করতে পারবো। সারাংশের মধ্যে এই কথাটা বলেছে, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এখানে যা বলা হয়েছে তার থেকে মূল কথাটা নিয়ে উত্তর লিখতে হবে। আর উত্তরটা এটা থেকে অনেকটা ছোট হবে। কেমন ছোট হবে একটু দেখে নাও। উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা মনোযোগ সহকারে বিষয়টা দেখো। মানুষের আছে বিবেক, বুদ্ধি ও জ্ঞান, যা অন্যান্য প্রাণীর নেই। জ্ঞান বলেই মানুষ জগতের অক্ষয় কীর্তির অধিকারী। পশুবল ও অর্থবল মনুষ্যত্বের অন্তরায়। জ্ঞান ও মনুষ্যত্বের অনুশীলন কল্যাণকামী মানুষের জাতীয় উন্নয়ন প্রচেষ্টার প্রেরণা যোগায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথাই বেশি লিখিনি, বা দরকারি কথা ছাড়া অন্য কোনো কথা লিখি নাই। আমার যে কথাটা দরকার আমি সেটাই এখানে উপস্থাপন করেছি। সেই জন্য আমার কিন্তু বেশি বাক্য লেখার দরকার পড়ে নাই, বেশি লাইনও সেখানে লিখতে হয়নি। সেই জন্য যখন তুমি সারাংশ লিখবে, এই দিকটা একটু খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরের যে সারাংশটা রয়েছে সেটা হলো 39 নাম্বার। এখানে বলা হয়েছে, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। শ্রম কি বুঝো? শ্রম হচ্ছে পরিশ্রম। কালি ধুলার মাঝে রৌদ্র বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়া পাকার তলে থাকবার কোনো দরকার নাই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি, কুমতলব মানব চিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরের সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ, ফুর্তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আর আনন্দ করবার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিত সাধন হয় না। শুধু চিন্তা করে মানুষ পূর্ণ জ্ঞান লাভ করতে সমর্থ হয় না। মানব সমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায় মানুষের সঙ্গে ব্যবহারের মানুষ নিজেকে পূর্ণ করে। চিন্তা ও পুস্তক মানব মনের পাপড়ি খুলে দেয় মাত্র, বাকি কাজ সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পরিশ্রমকে বলেছে যে তুমি সম্মান করবে, পরিশ্রমকে তুমি তোমার মনের ভেতরে জায়গা করে দিবে, এবং তোমার যতই কষ্ট হোক না কেন, রোদ্রে তুমি পুড়তে পারো, বৃষ্টিতে ভিজতে পারো, গায়ে কালি ধুলা মেখে যেতে পারে, তারপরেও তুমি কাজ করো। আর তুমি যদি মানে আরাম আয়েসে বসে থাকো, তারপরে তুমি যদি কাজ করতে না চাও, তাহলে কিন্তু তুমি জীবনে সুখী হতে পারবে না, তোমার মনে কোনো আনন্দ থাকবে না। আর এই যে তুমি বসে থাকবে, এই বসে থাকাতে কি হবে, তোমার মাথার ভেতরে অনেক কুবুদ্ধি কুমতলব বাসা বাঁধবে, তুমি তখন আর ভালো থাকতে পারবে না। আর যদি তুমি কাজ করো, তাহলে তোমার কাজের সাথে সাথে শরীরও সুস্থ থাকবে, মনে আনন্দ থাকবে, এবং তুমি সব দিক থেকেই সুখী হতে পারবে। মানব সমাজের এই কথাটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা যেহেতু এই জগতে বসবাস করি, আমাদের কিন্তু অনেক মানুষের সঙ্গে মিশতে হয় এবং মানুষের সঙ্গে মিশে কাজ করতে হয়। আমরা তোমাদের ক্লাসে প্রায় বলে থাকি যে এই কর্মক্ষেত্রটা হচ্ছে সংসারের মতন, অর্থাৎ পৃথিবীটা পুরোটাই হচ্ছে কর্মক্ষেত্র। তুমি পৃথিবীর কোথায় যাবে, সব জায়গাতেই তোমাকে কাজ করতে হবে, এটাকে তোমার সংসারের মতনই ধরে নিতে হবে। তুমি যে কাজই করো না কেন, আন্তরিকতার সাথে তুমি করতে হবে। আমরা চিন্তা করি, আমরা বই পুস্তক পড়ি, কিন্তু এগুলো শুধুমাত্র আমাদের চিন্তাধারাটাকে পরিপূর্ণ করে তোলে, কিন্তু আমরা কাজ যদি না করি, তাহলে এই চিন্তাটা কোনো দিনই কাজে লাগবে না। এই সারাংশের মধ্যে এই কথাটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমরা এখন দেখো, এখানে যা বোঝানো হয়েছে সেই বোঝানোর থেকে তোমাকে কথাটা কমিয়ে আনতে হবে। যেহেতু তোমাকে সারাংশ লিখতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই কথা অনেক কমে যাবে, তারপরে বাক্য কমে যাবে, লাইন কমে যাবে। সেটা কিভাবে তুমি কমাবে? তুমি বারবার পড়বে, পড়ে চিন্তা করো যে কোন কথাগুলো লিখলে পরে অপ্রয়োজনীয় কথাগুলো আর লেখা লাগবে না, সেগুলো তুমি নিজে থেকে বাহির করো, দেখবে যে তুমি সুন্দর একটা সারাংশ লেখার বুদ্ধি পেয়ে গিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সারাংশটাকে আমি সংক্ষিপ্ত করে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, সারাংশ যা মূল কথা বলা হয়েছে সেটাই এখানে লেখার চেষ্টা করা হয়েছে। কর্মের মধ্যে জীবনের সার্থকতা বিকাশের উপায় নিহিত। কাজে আছে কল্যাণ, প্রচেষ্টা, কাজে আছে আনন্দ এবং জীবনের সাফল্য। চিন্তায় নয়, কাজের মধ্যে মানব কল্যাণের সুযোগ আসে। কাজের সময় বিচিত্র মানুষের সান্নিধ্য লব্ধ অভিজ্ঞতা জীবনে পরিপূর্ণতা এনে দেয়। কর্মের মধ্যে তুমি জীবনের সার্থকতা খুঁজে পাবে। আমি যেভাবে বুঝিয়ে দিলাম একটু আগে, দেখো একই কথা বলেছে। তুমি যদি কাজের মধ্যে থাকো, তাহলে তুমি কল্যাণ তোমার কাছে আসবে, তোমার কাছে আনন্দ চলে আসবে, এবং তুমি জীবনে যা চেয়েছো তাও তুমি অর্জন করতে পারবে। তাই শুধু চিন্তা করে নয়, তুমি যদি মানুষের উপকার করো, মানুষের কাজে আসো, তাহলে দেখবে যে তোমার জীবনে আনন্দ রয়েছে এবং তুমি সব দিক থেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠেছো। এখন এই যে মানুষ রয়েছে পৃথিবীতে, এত মানুষ, প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। তাদের কাছে যখন তুমি মিশতে যাবে, কথা বলতে যাবে, তখন দেখবে বিভিন্ন অভিজ্ঞতা তোমার সঞ্চয় হয়েছে, এগুলোকেও তোমাকে কাজে লাগাতে হবে। এখন কিভাবে লিখতে হয় সারাংশ এবং কতটুকু লিখতে হয় বুঝতে পেরেছো তো? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে দুটো সারাংশ আমি বুঝিয়েছি, সেই দুটো সারাংশ থেকে কিছু কঠিন বানান এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা বাসায় এই বানানগুলো
একটু অনুশীলন করার চেষ্টা করবে, কারণ বানান যদি ভুল হয় তাহলে সারাংশের নম্বর কম আসে। আর যেহেতু তোমরা বাংলায় অনেকটা শিখে ফেলেছ এবং তোমরা লিখতেও পারো বাংলা, সেই ক্ষেত্রে তোমাদের বানানটার দিকে একটু খেয়াল রাখবে, কারণ বানান যদি ভুল হয় সেখানে শিক্ষকরা নম্বর কম দেয়। তারপর আমি চেষ্টা করেছি কিছু বানান তোমাদের সামনে তুলে ধরার। এটা তোমরা তোমাদের খাতায় কয়েকবার লিখবে, তাতেই হবে। মনুষ্যত্ব, জ্ঞান, অন্তরায়, অক্ষয়, কল্যাণকামী, কীর্তি, চিন্তা, সার্থকতা, কল্যাণ, সাফল্য, সান্নিধ্য, কর্ম, প্রচেষ্টা, আনন্দ, বিচিত্র। আমি তোমাদেরকে এই শব্দগুলো দিলাম, তোমরা সুন্দর করে এগুলো খাতায় লিখবে এবং তুমি তোমার শিক্ষককে খাতাটা দেখাবে যে তোমরা বানানগুলো লিখেছো। আর 5 থেকে 6 বার যখন তোমরা লিখবে, আমার মনে হয় তোমাদের বানান লেখা আর ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটু ক্লাস ওয়ার্ক দিচ্ছি। তোমরা দেখো তো এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে কিছু লিখতে পারো কিনা। প্রশ্ন হচ্ছে, সারাংশ কাকে বলে আর সারাংশ লেখার নিয়মগুলো কি কি? তুমি যে কয়টা নিয়ম তোমার মনে আছে তুমি লিখবে, আর সারাংশ কাকে বলে আমি বুঝিয়ে দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা সবাই সেটা লিখবে। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা লিখে ফেলবে এবং খাতাটাও তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে। সারাংশ কাকে বলে এবং সারাংশ লেখার নিয়মগুলো কি কি? তোমাদেরকে এখন আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজের মধ্যে আজকে যে সারাংশ দুটো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, সেই সারাংশ দুটো তোমরা সুন্দরভাবে শিখে ফেলবে, মুখস্থ করে ফেলবে এবং 2 থেকে 3 বার না দেখে লিখবে। দেখবে যে আর সারাংশ লেখাটা তোমাদের ভুল হবে না। তাহলে আজকের তোমাদের বাড়ির কাজ হলো সারাংশ নম্বর 32 এবং সারাংশ নম্বর 39, এই দুটো শিখবে। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনাটা করা হলো তোমাদের নিশ্চয়ই খুব উপকার হয়েছে এবং তোমরা কাজগুলো শেষ করে ফেলবে। তোমাদের সারাংশটা মুখস্থ করে ফেলবে এবং সুন্দরভাবে না দেখে লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, যত অনুশীলন করবে তত তোমাদের পড়া ভালো হবে। তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।